আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নিপাতনের সিন্ধু সন্ধি নিয়ে এবং আমাদের বাকি ছিল স্বরসন্ধি, সেই স্বরসন্ধি নিয়ে। আমরা জানি একটা পরীক্ষায় বা যে কোনো চাকরি পরীক্ষায় নিপাতনের সিন্ধু সন্ধি আসলে কতটা গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা পরীক্ষাতে, প্রিলিমিনারি যে পরীক্ষা হয়, প্রতিটা পরীক্ষাতে এই নিপাতনের সিন্ধু সন্ধিটা আমাদের আসে। যেহেতু নিপাতনের সিন্ধু সন্ধি আমাদের প্রতিটা পরীক্ষাতেই আসে, সেই হিসাবে আমাদের এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে নিপাতনের সিন্ধু সন্ধি এমন একটা টপিক, যে টপিকটা আসলে কোনো সূত্র বা নিয়ম কানুন রুল কিছুই মানে না, যার জন্য আমরা সহজে ধরতে পারি না যে আসলে এগুলা কীরকম বা কীভাবে হবে, যার জন্য আমরা 90% স্টুডেন্টই এগুলো ভুল করে থাকি। বাট আজকে আমরা একটা গল্প সাহায্যে এই নিপাতনের সিন্ধু সন্ধিটা শিখব এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে, গল্পটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে নিপাতনের সিন্ধু সন্ধি নিয়ে আপনাদের সমস্যা চিরতর মিটে যাবে। দেখুন, একটা গল্প লিখেছি, সেটা কি, যে মার্তণ্ড প্রতাপ পৌর রাজা হরিশ্চন্দ্রের অত্যাচারে অভিশাপে নিজের কুলটা রক্ষা করার জন্য দুর্লভকে প্রায়শ্চিত্ত করতে একাদশী বৃহস্পতিবার তার 3 ষোড়শী কন্যা মনীষা, অক্ষিণী, বনস্পতি অন্যান্য কাউকে না জানিয়ে ঘোষপথ গোরক্ষপুরে চলে গেলেন। আশ্চর্যের বিষয়, তাদের ভাই তস্কর ও মা গীতাঞ্জলি জানতো না। তাহলে দেখেন যে হরিশ্চন্দ্র নামে একজন খুব প্রতাপশালী একজন রাজা ছিলেন। তার রাজার এতটাই প্রতাপশালী ছিলেন এবং খুব অত্যাচারী একজন রাজা ছিলেন, এবং প্রজারা তাকে প্রচুর পরিমাণে কি দিত, অভিশাপ দিত। এই অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তার 3 কন্যা, তার কুলটা রক্ষা, যাতে এই বংশটা রক্ষা পায়, কুলমণি বংশটা যাতে রক্ষা পায়, এই জন্য তারা কই গেছে, যে গোরক্ষপুরে কই চলে গেছে। গোরক্ষপুরে চলে গেলেন কিসের জন্য? প্রায়শ্চিত্ত করার জন্য। আচ্ছা, কিন্তু তাদের এই যে তারা যে গেছে, 3 কন্যা চলে গেছে, তাহলে এই 3 কন্যা যে চলে গেছে, এটা তার মা এবং গীতাঞ্জলি এবং ভাই তস্কর এই বিষয়টা কি জানতো না। এই ছিল আমাদের একটা গল্প। তাহলে গল্পের সাহায্যে আমরা কিভাবে নিপাতনের সিন্ধু সন্ধিটা শিখবো, তার আগে বলে রাখি, আমাদের বাংলা নিপাতনের সিন্ধু সন্ধি আছে মোট 18টা। এই 18টা নিপাতনের সিন্ধু সন্ধি নিয়েই আমাদের এই গল্পটা, এর বাইরে কোনো নিপাতনের সিন্ধু সন্ধি কখনো পরীক্ষা পাবেন না। প্রথমত যদি আমরা এই মার্তণ্ড একটা, আমি আগে মার্ক করে আপনাদেরকে দেখে দিচ্ছি কোনটা কোনটা নিপাতনের সিন্ধু সন্ধি, আপনারা গল্পটা মুখস্থ করে দিবেন, অটোমেটিক হয়ে যাবে। দ্বিতীয়ত বড় একটা নিপাতনের সিন্ধু সন্ধি, হরিশ্চন্দ্র, চন্দ্রের পাবেন না, পাবেন হরিশ্চন্দ্র পর্যন্ত, বাট এটা মুখস্থ বা গল্প সাজানোর সাথে আমার করা। এরপরে পাবেন হলো অত্যাচারে অভিশাপে নিজের কুলটা একটা, কুলটা রক্ষা করার জন্য দুর্লভকে, আপনারা পরীক্ষা পাবেন দুর্লভ, প্রায়শ্চিত্ত করতে একাদশও পাইতে পারেন, একাদশও পেতে পারেন। বৃহস্পতিবার লিখছি, বা এখানে বৃহস্পতি পর্যন্ত হলো নিপাতনের সিন্ধু সন্ধি। পরীক্ষা আসে বৃহস্পতি কি জাতীয় সন্ধি, অথবা 2 নিয়মে আসে যে বৃহস্পতি কি জাতীয় সন্ধি বা কোন ধরনের সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি না নিপাতনের সিন্ধু সন্ধি, আমরা ধরতে পারি না অনেক সময়, বাট এটা মুখস্থ করলে হয়ে যাবে। আবার অনেক সময় আসে যে নিচের কোনটি নিপাতনের সিন্ধু সন্ধি, এই দুটো নিয়মে আমাদের আসে। তাহলে আমরা আজকে থেকেই পারবো। এরপরে কি আছে, ষোড়শী কন্যা, মনীষা একটা কন্যার নাম, এবং অক্ষিণী আর একটা কন্যার নাম, আর একটা বনস্পতি, এই হলো 3টা কন্যা। 3টা কন্যার নাম কি? মনীষা, অক্ষিণী এবং বনস্পতি। তবে অন্যান্য কাউকে না জানিয়ে তারা গোষ্পদ গোরক্ষপুরে, অর্থাৎ গোরক্ষপুর পর্যন্ত পাবেন, গোষ্পদ গোরক্ষপুর একটা জায়গার নাম, সেখানে তারা চলে গেলেন। আশ্চর্যের বিষয়, এই আশ্চর্য বিষয়, তাদের ভাই তস্কর এবং মা গীতাঞ্জলি এই বিষয় কি কিছুই জানতো না। সবাই একটু দেখে নেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ইচ্ছা হয় স্ক্রিনশটও নিতে পারেন, আদারওয়াইজ আপনারা খাতায় একটা নোট করে নিতে পারেন। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হওয়ার কথা। আবার দেখেন 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 এই অন্যান্য একটা 13 14 15 16 17 18টা। তাহলে আমরা আগে বলেছি যে আমাদের নিপাতনের সিন্ধু সন্ধি সর্বমোট 18টা। এই হলো 18টা নিপাতনের সিন্ধু সন্ধি মিলিয়ে একটা গল্প। সবাই একটু মুখস্থ করে নেন একসাথে, সবাই একটু মুখস্থ করে নেন, সবাই একটু মুখস্থ করে নেন যে মার্তণ্ড প্রতাপ পৌর রাজা গরিবচন্দ্রের অত্যাচারের অভিশাপে নিজের কুলটা রক্ষা করার জন্য দুর্লভকে প্রায়শ্চিত্ত করতে একাদশে বৃহস্পতিবার কিবারে গেছে, একাদশে বৃহস্পতিবারে চলে গেছে। তার 3 ষোড়শী কন্যা মনীষা দক্ষিণী বৃহস্পতি অন্যান্য কাউকে না জানিয়ে গোষ্পদ গোরক্ষপুরে চলে গেলেন। আশ্চর্যের বিষয় তাদের ভাই তস্কর ও মা গীতাঞ্জলি বিষয়টি জানতেন না। এ হলো আমাদের নিপাতনের সিন্ধু সন্ধি। তাহলে আজকের পর থেকে যদি আমাদের নিপাতনের সিন্ধু সন্ধি আসে যে নিচের কোনটি নিপাতনের সিন্ধু সন্ধি, তাহলে আমরা যেন এই ভুলটা আর কখনো না করি। অথবা এভাবে আসলো যে পৌর, পৌর কি জাতীয় সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি নাকি নিপাতনের সিন্ধু সন্ধি, তাহলে আমরা এটি অবশ্যই পারবো। অবশ্যই সকলে এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, আমাদের আরো একটা টপিক বাকি ছিল। আমরা এর আগে প্রথম ক্লাস নিয়েছিলাম। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম যে সন্ধি মূলত 4 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং নিপাতনে সিন্ধু সন্ধি। আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম কয়টা? 2টা জেনেছিলাম। একটা হলো ব্যঞ্জন সন্ধি আর একটা হলো বিসর্গ সন্ধি। আজকে আমরা এখনই দেখে নিলাম, অলরেডি দেখে নিয়েছি কি নিপাতনে সিন্ধু সন্ধি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো স্বরসন্ধি। স্বরসন্ধি। আচ্ছা, তাহলে দেখেন স্বরসন্ধি আপনারা বইতে অনেক রূপ পাবেন, কিন্তু আপনারা যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দেন, অলটাইম দেখবেন একটা জিনিস যে আমাদের স্বরসন্ধি অনেকগুলো রুল থেকে আমাদের বইতে দেয়া থাকে, কিন্তু সব জায়গা থেকে আসে না। অনেক রিসার্চ করে যে আসলে কই থেকে প্রশ্ন আসে সেগুলো মিলে মাত্র 2টা রুল করাবো। এই 2টা থেকে ইনশাআল্লাহ পরীক্ষা আপনারা কমন পাবেন। এবং এই 2টা রুলই করে যেন পরীক্ষার হলে গিয়ে বুঝবেন যে ইয়াসিন ভাই আপনাদের আসলে কি বলেছে এবং তার কাছ থেকে কতটা উপকৃত আপনারা হয়েছেন। আমরা কথা না বাড়িয়ে যাচ্ছি রুল নাম্বার 1-এ। দেখেন রুল নাম্বার 1 হলো যদি জ ফলা, কি জ ফলা থাকলে রসিকার হবে। জ ফলা থাকলে কি হবে? রসিকার হবে। জ ফলা থাকলে কি হবে? রসিকার হবে। সবাই মুখস্থ করে ফেলেন। যদি দেখেন যে সন্ধি করতে গিয়ে আমরা জানি সন্ধির একটা অংশকে আমরা 2টা ভাগে ভাগ করি, ঠিক আছে? 2টা ভাগে কি করি? আমরা যদি উদাহরণ লিখি, যেমন একটু খেয়াল করে দেখেন, আসলে আমরা এই জ ফলাটা কোথায় পাবো? আমরা এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। দেখুন এখানে প্রথমে কি লিখছি? অত্যাচার। প্রথমে কি লেখা হয়েছে? অত্যাচার। অত্যাচারে আমরা বাংলায় কি হবে? অত্তা যোগ আচার। অত্তা যোগ আচার। আমরা দিয়ে উচ্চারণ করতে গেলে এরকম চলে আসে, মানে আমাদের মৌখিক ভাষা কি আছে? অত্তা যোগ আচার। কি হলো? অত্যাচার। এই 2টা মিলে কিন্তু এটা হয়েছে অত্তা যোগ আচার সমান কি? অত্যাচার। কিন্তু এই সিন্ধু সন্ধি আমরা যখন সন্ধি করতে যাব তখন আমরা বলেছি
যে এই যে জ ফলা যদি থাকে, দেখেন অত্তা তয়জ ফলা আকার পাইছেন, অত্তা তয়জ ফলা জ ফলা পাইছি, অর্থাৎ এই যে একটা কি পাইছি জ ফলা পাইছি। যখন আমরা বিশ্লেষণ করলাম মনে মনে, এটা তো অবশ্যই আপনারা খাতায় লিখবেন না কখনো, যদি এরকম আসে জ ফলা আসে, তাহলে এই জ ফলার পরিবর্তে আমাদের কি বসাইতে হবে, রসিকার বসাইতে হবে। জ ফলার পরিবর্তে কি বসাইতে হবে, রসিকার বসাইতে হবে। তাহলে দেখেন এই অত্তার জায়গায় কি বসাবো, অতি। কেন অতি বসাবো, আমরা বলে দিছি যে এই জ ফলা থাকলে জ ফলার পরিবর্তে কি আসবে, রসিকার আসবে। এজন্য আর জ ফলা কিন্তু নাই, জ ফলার পরিবর্তে কি চলে আসছে, রসিকার আসছে। এই যে অতি যোগ আচার, অতি যোগ আচার, আচার যা আছে তাই বসবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। পরেরটা দেখেন, দেখেন কি আছে, প্রত্যেক, প্রত্যেকটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়, প্রতি যোগ এক কি হয়, প্রত্যেক মানে প্রত্যয় যোগ এক, মানে প্রত্যেক, প্রত্যয় যোগ এক সমান সমান কি হয়, প্রত্যেক। দেখেন কি পাইছি আমরা, জ ফলা পাইছি। তো জ ফলা থাকলে আমরা কি করব, রসিকার করব। তাহলে আমরা সন্ধি বিচ্ছেদের সময় কি করে দেব, যে প্রতি যোগ এক সমান সমান কি হলো, প্রত্যেক। কেন রসিকার হলো, এই যে জ ফলা আছে, এই জ ফলা থাকলে আমরা জ ফলার পরিবর্তে কি বসাবো, রসিকার বসাবো। আচ্ছা পরেরটা দেখেন, অত্যাধিক, অত্যাধিক বাংলা কি হয়, যে অত্তা যোগ অধিক, অত্তা যোগ কি হয়, অধিক। এই যে দেখেন জ ফলা আছে, তাই না, তো জ ফলা আমি কি লিখবো, অতি যোগ অধিক, অতি যোগ অধিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ইত্যাদি আসছে, ইত্যাদি অনেক পরীক্ষায় আসে, আমরা মুখস্থ করি যে ইতি যোগ আদি কেন হয়, কিভাবে হয়, কিছু জানি না। দেখেন ইত্যাদি যদি বিশ্লেষণ কি হয়, ইত্তা যোগ ইতা যোগ কি হয়, আদি। এই দেখেন জ ফলা পাইছি, জ ফলা পেলে কি বসাবো, রসিকার বসাবো। তাহলে জ ফলা বাদ দিয়ে রসিকার বসা দিলাম, ইতি যোগ আদি সমান সমান কি হয়ে গেল, ইত্যাদি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যানসার দিয়ে দিব। না বুঝতে পারলে অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন, উত্তর দিয়ে দেব বা পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে বলে দেব। এবার রুল নাম্বার 2, রুল নাম্বার 2 হলো, যদি ব ফলা থাকে, র ফলা যদি কি থাকে, র ফলা থাকে, র ফলা থাকলে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করব, রিকার। কি ব্যবহার করব, রিকার। রিকারের চিহ্নটা এরকম, রিকার বসাবো। ঠিক আছে, জাস্ট এতটুকু সূত্র, যে র ফলা থাকলে কি বসাবো, রিকার বসাবো। আচ্ছা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝবেন। যেমন উদাহরণ যদি লিখি যে পিত্রালয়, পিত্রালয়। আচ্ছা দেখেন পিত্রালয়ে আমরা যদি আলাদাভাবে বিশ্লেষণ করি কি হয়, যে পিত্রা যোগ আলয়, আমাদের নরমাল ভাবে এরকম উচ্চারণ আসে, আমরা বলে থাকি, যদি ওটা সন্ধি না। আচ্ছা তাহলে কি হয়, পিত্রা। আচ্ছা দেখেন, দেখেন এটা কিন্তু কি, পয়স্কের পি তয়জ ফলা আকার, তয়র ফলা আকার, পি পয়স্কের পি তয়র ফলা আকার। আচ্ছা এখানে অনেক সময় এটাকে আমরা ভুলে বলি যে এটা এ। আচ্ছা এটা কিন্তু এ না। দেখেন এ এবং তয়রফলা এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা তয়রফলা কোনটা আর এ কোনটা আমরা অনেক সময় বুঝি না, শিখলাম। যদি দেখেন কোনো সময় উপরে মাত্রা আছে তাহলে এটা তয়রফলা, যদি মাত্রা থাকে তাহলে এটা কি কি বলবো, তয়রফলা। যেমন এটা আছে, এটা হলো তয়রফলা। এটা কি, এই যে আমরা নরমালি ভাবে বলি, তাই না, কিন্তু এভাবে তো লেখা যায় না, লিখতে হয় এইভাবে, তাহলে তয়রফলা। আর যখন মাত্রা না থাকবে তখন তাকে আমরা কি বলবো, এ বলবো। তাহলে এটা পিত্রা, পরস্কের পি তয়রফলা আকার, পিত্রা। আচ্ছা তাহলে র ফলা পাইছি, আমরা কি পাইছি, র ফলা পাইছি। র ফলা তাহলে কি আসবে, রিকার আসবে। তাহলে আমাদের উদাহরণে আমরা কি লিখবো, এই যে পিতা তো প্রথমে লিখবো, কি তো প্রথমে লিখবো, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, পিতৃ যোগ এই আলয়ের জায়গায় আলয়। তয় রিকার কেন হলো, আমাদের এখানে তয়রফলা ছিল, কি ছিল, তয়রফলা ছিল, আমাদের তয় রিকার হয়ে যাবে। তয় রফলা ছিল, আমরা বলছি যদি র ফলা থাকে তর নিচে
কি আছিল, র ফলা ছিল, এই জন্য আমরা কি বসাই দিবে, রিকার বসাই দিছি। ঠিক আছে, তাহলে পিতৃ যোগ আলয়। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা যদি পিত্রানুমতি, কি আছে, পিত্রানুমতি, একটু জিনিস খেয়াল করেন। তাহলে প্রথমে কি আছে, এটাকে যদি আমরা নরমাল ভাবে ভাঙাই, পিত্রা যোগ অনুমতি, অনুমতি তাকে কি বলা হয়, পিত্রানুমতি। পিত্রা যোগ অনুমতি তাকে কি বলা হয়, পিত্রানুমতি। তাহলে এখানে কি আছে, তৈরফলা আছে, এখানে কি আছে, তৈরফলা আছে। তাহলে এটাকে যদি আমরা তৈরফলার জায়গায় কি বসাবো, এই যে র ফলার জায়গায় বলা হয়েছে র ফলা, তাকে কি বসবে, রিকার বসবে। তাহলে আমরা কি বসাবো, যে পিতৃ যোগ অনুমতি সমান 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 কি হবে, পিত্রানুমতি। এরপরে আমরা যদি আরো একটা দেখি, যেমন মাত্রাদেশ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, এই মাত্রাদেশ। ঠিক আছে, আমরা অনেকে ভুল করে ফেলি। দেখেন এখানে আবার কি আছে, এটা নরমাল ভাবে লিখলে কি হয়, মাত্রা যোগ আদেশ। তাহলে আমাদের এই তৈরফলা আছে, তৈরফলার জায়গায় কি বসাবো, তৈরফলার জায়গায় কি বসাবো, রিকার বসাবো। তাহলে তয় র ফলার জায়গায় তয় রিকার বসাবো, র ফলার জায়গায় কি বসাবো, রিকার বসাবো। তাহলে মাত্রা ছিল কি হয়ে গেল, মাতৃ হয়ে গেল, প্লাস আদেশ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আমাদের আজকে দুটো সন্ধি ছিল, স্বরসন্ধি এবং নিপাতনের সিন্ধু সন্ধি। এই দুটো টপিক আলোচনা করলাম, এর মাধ্যমে আমাদের মূলত সন্ধি টোটাল শেষ হয়ে গেল। আপনাদের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে বলবেন, আমি সেই বিষয়টা জানিয়ে দেবো। আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরপরে 3 নম্বর ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।